কলকাতা থেকে সম্প্রচারিত আজকের সকালের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হলো 2024-এর শুরুতেই ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত জগতে নক্ষত্র পতন, চলে গেলেন ওস্তাদ রশিদ খান, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শিল্পীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, শিল্পমহলে নেমে এসেছে শোকের ছায়া। তৃতীয় দফায় পথশ্রী প্রকল্পে রাজ্য জুড়ে 12,000 কিলোমিটার রাস্তা তৈরির সিদ্ধান্ত নিয়েছে সরকার। লোকসভা নির্বাচনের আগে বিপুল পরিমাণ অর্থ ব্যয়ে উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দির নির্মাণকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকার ধর্মীয় ইস্যু তৈরির চেষ্টা করেছেন বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। উত্তর 24 পরগনার সন্দেশখালীর ঘটনার পর ইডির ডিরেক্টর রাজ্যস্তরের আধিকারিকদের সঙ্গে কাল বৈঠক করেছেন। বিকেলে তিনি রাজ্যপালের সঙ্গে দেখা করেন। জয় দিয়ে ইস্ট বেঙ্গল কুলিঙ্গ সুপার কাপ অভিযান শুরু করেছে। এবারে শুনেন বিস্তারিত খবর। বছরের শুরুতে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত জগতে ঘটল নক্ষত্রপতন, চলে গেলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী উস্তাদ রশিদ খান। কাল বিকেলে 3:45 কলকাতার এক বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। বয়স হয়েছিল মাত্র 55 বছর। গত নভেম্বর মাস থেকে তিনি অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন। কয়েক বছর আগে তার প্রোস্টেট ক্যান্সার ধরা পড়ে চিকিৎসায় ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছিলেন, কিন্তু কাল ভোরে হঠাৎই শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশন দেওয়া হয়। এদিকে জয়নগর থেকে ফেরার পথে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, মেয়র ফিরহাদ হাকিম এবং কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সঙ্গে নিয়ে হাসপাতালে যান। পরে তিনি সাংবাদিকদের সামনে রশিদ খানের মৃত্যু সংবাদ জানিয়ে গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, এত অল্প বয়সে এই মাপের শিল্পীর প্রয়াণে অপূরণীয় ক্ষতি হয়ে গেল। এদিকে আজ তার দেহ শেষ শ্রদ্ধা জ্ঞাপনের জন্য সকাল 9:30 থেকে রবীন্দ্র সদনে শায়িত থাকবে। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য হবে টালিগঞ্জ কবরস্থানে। এদিকে রামপুর শাহস্তান ঘরানার এই শিল্পী ছিলেন কিংবদন্তি গায়ক এনায়েত হোসেন খানের বংশধর। 55 বছর বয়সে এই শিল্পী 2006-এ পদ্মশ্রী এবং সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে ভূষিত হন। 2022-এ পান পদ্মভূষণ। শাস্ত্রীয় সঙ্গীত জগতের তার অবাধ বিচরণের পাশাপাশি হিন্দি চলচ্চিত্রের নেপথ্য গায়ক হিসাবে তিনি ছিলেন সমান জনপ্রিয়। এদিকে রশিদ খানের আদিবাড়ি উত্তরপ্রদেশের বদাউনে, তবে কলকাতাকেই তিনি আপন করে নিয়েছিলেন। কলকাতার শিল্পমহলে নেমে এসেছে শোকের ছায়া। প্রখ্যাত সরোদ শিল্পী তেজেন্দ্র নারায়ণ মজুমদার রশিদ খানের প্রয়াণে শোকগ্রস্ত। এদিকে সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে তৃতীয় দফায় পথশ্রী প্রকল্পে রাজ্য জুড়ে 12,000 কিলোমিটার রাস্তা তৈরির সিদ্ধান্ত নিয়েছে সরকার। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কাল দক্ষিণ 24 পরগনার জয়নগরে আয়োজিত এক পরিষেবা প্রদান অনুষ্ঠানে মঞ্চে বলেন, এই পর্যায়ে জব কার্ডধারী 8.5 লক্ষ মানুষকে কাজ দেওয়া হবে। খরচ হবে 4,000 কোটি টাকা। এই প্রকল্প সম্পূর্ণ করতে 2 লক্ষেরও বেশি কর্মদিবস তৈরি হবে বলে তিনি দাবি করেন। এবছরের ডিসেম্বরের মধ্যে জলস্বপ্ন প্রকল্পে বাড়ি বাড়ি নলবাহিত জল পৌঁছে দেওয়া যাবে বলেও তিনি জানান। এদিকে সরকার সরাসরি মুখ্যমন্ত্রীর মাধ্যমে বিভিন্ন পরিষেবা পেতে এ পর্যন্ত যারা আবেদন করেছেন সেগুলি খতিয়ে দেখে দ্রুত তাদের হাতে পরিষেবা তুলে দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানান। অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি 34টি প্রকল্পের উদ্বোধন এবং 24টি প্রকল্পের শিলান্যাস করেন। এদিকে গত 2 বছরে কেন্দ্রীয় সরকার এ রাজ্যে 76টি কেন্দ্রীয় দল পার্টি এজেন্সির মাধ্যমে ভয় দেখানোর চেষ্টা করেছে বলে তিনি অভিযোগ করেন। কেন্দ্রীয় সরকার রাজ্যে প্রাপ্য অর্থ না দিলেও রাজ্য সরকার নিজ উদ্যোগে 64,000-এর বেশি উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান। এদিকে লোকসভা নির্বাচনের আগে বিপুল পরিমাণ অর্থ ব্যয়ে উত্তরপ্রদেশের অযোধ্যার রাম মন্দির নির্মাণকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকার ধর্মীয় ইস্যু তৈরির চেষ্টা করেছে বলে তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছে। এদিকে কাল দক্ষিণ 24 পরগনার জয়নগরে এক সরকারি অনুষ্ঠান মঞ্চে তিনি বলেন, বিজেপি সরকার ধর্মের নামে বিভেদ সৃষ্টি করতে চাইছে, কিন্তু রাজ্য সরকার এই ফাঁদে পা দেবে না। নতুন ভোটারদের তালিকায় নাম তোলা এবং ভোটার তালিকায় কোনো ভুল থাকলে সাধারণ মানুষকে সংশোধন করার আবেদন জানান তিনি। কেন্দ্রীয় সরকার এনআরসির নামে প্রকৃত ভোটারের নাম বাদ কেটে দেবে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ সাগরে বলেছেন, রাম মন্দির নির্মাণের দাবি গত 500 বছর ধরে করা হচ্ছে। তিনি রাজ্য সরকারের উদ্যোগে জগন্নাথ মন্দির নির্মাণের প্রসঙ্গটি উল্লেখ করেন। এদিকে ক্রমবর্ধমান সাইবার অপরাধ প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা প্রচার করতে কলকাতা পুলিশের একটি বিশেষ বাস কাল পথে নেমেছে। এদিকে আউটরামঘাটে গঙ্গাসাগর মেলার
ট্রানজিট ক্যাম্প পরিদর্শন করে মুখ্যমন্ত্রী সাইবার বাজ নামে ওই বাসের উদ্বোধন করেন। কলকাতা পুলিশের রাজ্যের তথ্য প্রযুক্তি দপ্তরের যৌথ উদ্যোগে তৈরি বাসটিতে সাইবার অপরাধ সম্পর্কিত নানা তথ্য, সাইবার প্রতারণার হাত থেকে বাঁচার বিভিন্ন উপায় সম্পর্কে শিক্ষা দেওয়ার ব্যবস্থা থাকছে। অনুষ্ঠানে মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা, স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী, রাজ্য পুলিশের মহানির্দেশক রাজীব কুমার, কলকাতার নগরপাল বিনীত গোয়েল, প্রাক্তন 2 মুখ্য সচিব তথা বর্তমানে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা আলপন বন্দ্যোপাধ্যায় ও হরিকৃষ্ণ ত্রিবেদী সহ বহু বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এদিকে পশ্চিমবঙ্গের সন্দেশখালীর ঘটনার পর ইডির ডিরেক্টর রাহুল নবীন রাজ্য স্তরের আধিকারিকদের সঙ্গে কাল প্রথম দফায় দুপুর 2:30 পর্যন্ত বৈঠক করেন। এনআইএ, বিএসএফ, সিআরপিএফ এবং সিআইএসএফ এর আধিকারিকরা এখানে উপস্থিত ছিলেন। সল্টলেকের সিজিও কমপ্লেক্সে এই বৈঠকের পর আরও একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। একই দিনে দুবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের নিগৃহীত হওয়ার ঘটনা আলোচনার স্থান পেয়েছে বলে মনে করা হচ্ছে। এরপর বিকেলে 3টি রাজভবনে গিয়ে রাজ্যপাল সিবি আনন্দ বোসের সঙ্গে দেখা করেন। এদিকে উল্লেখ্য, সেপ্টেম্বর মাসে রাহুল নবীন ডিরেক্টর হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম এ রাজ্যে এলেন। এদিকে খাদ্য দুর্নীতি মামলায় অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহান রাজ্য পুলিশের কাছে আত্মসমর্পণ করলে তাকে এনকাউন্টার করা হতে পারে বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আশঙ্কা প্রকাশ করেছেন। উত্তর 24 পরগনার দেগঙ্গায় কার্তিকপুরে কাল দলের বুথ কর্মী সম্মেলনে যোগ দিয়ে তিনি বলেন, খাদ্য দুর্নীতি কতটা পরিমাণ অর্থ প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং অন্যদের কাছে গেছে তা ইডির কাছে প্রকাশ করা উচিত। এদিকে তিনি বলেন, আইএনডিআই এ জোটে যে দলগুলি সামিল হয়েছে তারা প্রত্যেকেই দুর্নীতি, দূষণ ও পরিবারতন্ত্রের বিশ্বাসী, আর প্রধানমন্ত্রী দরিদ্র মহিলা, কৃষক ও যুবকদের জন্য নানা উন্নয়নমূলক কাজ করে চলেছেন। এদিকে ইডির অভিযান চলতে থাকলে রাজ্য জুড়ে জনগণের মধ্যে ক্ষোভ আরও বাড়বে বলে মন্ত্রী শুভেন্দু চট্টোপাধ্যায় মন্তব্য করেছেন। তিনি কাল সাংবাদিকদের বলেন, যেসব রাজ্য বিজেপি শাসিত নয় সেখানে শুধু ইডি, সিবিআই দুর্নীতি দেখতে পাচ্ছে, এবার দেশ জুড়ে এর প্রতিবাদ বিস্ফোরক হবে। অন্যদিকে এই মন্তব্যের প্রেক্ষিতে অধীর রঞ্জন চৌধুরী বলেন, এটা আসলে দুষ্কৃতীরা সংগঠিত আক্রমণ। এদিকে সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সজন চক্রবর্তী বলেন, মুখ্যমন্ত্রী আগে এ বিষয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন। সন্দেশখালীতে যারা আক্রমণ করেছে তারা সকলে তৃণমূল নেতা শেখ শাহজাহানের লোক। এদিকে জয় দিয়ে ইস্টবেঙ্গল কলিং সুপার কাপ অভিযান শুরু করেছে। ভুবনেশ্বর কাল সুপার কাপের প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল 3-2 গোলে হায়দ্রাবাদ এফসিকে হারিয়ে দিয়েছে। বিরোধীদের খেলা 1-1 ছিল। ইস্টবেঙ্গলের পক্ষে ক্লেটন সিলভা 2টি এবং সাউল ক্রিস্পো 1টি গোল করেছেন। হায়দ্রাবাদ দলের রাম লুচুগা ও নিম দার্জি গোল করেন। কাল অন্য ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট শ্রীনিধি ডেকানের মুখোমুখি হয়েছে। দর্শক বন্ধুরা, আজকের সকালের গুরুত্বপূর্ণ বিশেষ খবর এখানেই সমাপ্তি।